আমার ছেলের গার্লফ্রেন্ড এসেছে আমাদের সাথে দেখা করতে। একসময় লোকে পাত্রী দেখতে মেয়ের বাড়ি যেত, এখন পাত্রী নিজেই চলে এসেছে হবু শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে। যুগ পাল্টেছে, যদিও যুগের সাথে তাল মেলাতে আমাদের আপত্তি নাই, কিন্তু আমার বেগম মিসেস রেবেকা একদমই মেয়েটাকে পছন্দ করতে পারছে না। মেয়েটা আসবে শুনেই সকাল থেকে রেগে আগুন হয়ে আছে। 101বার বলছে বিয়ের আগেই ঢ্যাং ঢ্যাং করে ছেলের হাত ধরে চলে আসবে। বেহাই মেয়ে, আজকালকার মেয়েগুলো হচ্ছে নির্লজ্জ টাইপের। ভালো ছেলে দেখলেই গলায় ঝুলে পড়ার মতলব আটে। চায়ের কাপে চুমুক দিয়ে আমি বললাম, ইসলামে কিন্তু মেয়েদের নিজ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া সুন্নাত। মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ইসলামের চাচার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। যুক্তি না পেয়ে রেবু কড়াইয়ের ফুটন্ত তেলের মতো টকবক করতে লাগলো। গন্ধর পুত্র বাড়ি নাই, বিধায় সমস্ত দোষ গিয়ে পড়লো আমার ঘাড়ে। এই যেমন ছেলেকে আমি কোনোদিন শাসন করিনি, শাসন করলে আজকের দিনটা দেখতে হতো না। ছেলের বয়স 24, সদ্য ব্যাংকে চাকরি হয়েছে। পছন্দের মেয়েকে বিয়ে করতে চাওয়া একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য কখনোই অপরাধ নয়। এই সাধারণ সত্যটা রেবু বুঝতে ছিল না। বাঙালি মায়েদের এই এক সমস্যা, মাতৃস্নেহ কখনো যে সন্তান প্রাইভেসি অতিক্রম করে বেডরুমে ঢুকে পড়ে তা তারা কখনো নিজেরা বোঝে না। যাই হোক, মেয়েটা আসবে সন্ধ্যায়। সকাল থেকে গিন্নির মুখের পাশাপাশি হাত চলছে। এ যুগের বাচ্চারা পিঠাপুলি পছন্দ করে না। বেকারি আইটেম কিনে আনা হলো, সাথে ঘরে বানানো বেকড পাস্তা, নুডলস, চিকেন ফ্রাই, আরও কত কি। মেয়েটির শৈশবের সাথে হাজির হলো ঠিক সন্ধ্যা 7টায়। নাম মেঘা, বড় বড় চোখ, কোকড়া চুলের মিষ্টি চেহারা মেয়ে, নীল চুড়িদারের সাথে ম্যাচিং ছোট্ট নীল টিপ। মেয়েদের খুঁটিয়ে দেখার বয়স পার হয়ে গেছে বহু বছর আগে, কিন্তু এই মেয়েটি আমার পুত্রবধূ হবে বিধায় ওকে নিজ সন্তানের মতো আপন করে দেখছিলাম। মেঘা হোস্টেলে থাকে। ওর বাবা সরকারি চাকরির সুবাদে শৈশব কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলায়। বর্তমানে ওর পরিবার ঝিনাইদহে আছে, আর ও ঢাকা হোস্টেলে থেকে পড়াশোনা করে যাচ্ছে। এবছর MBA দিবে। বয়সে শৈশবের বছর 3 ছোট হবে। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে করবে, সেক্ষেত্রে অভিভাবকদের আপত্তি চলে না। মেয়েটি আমার ভালোই লাগলো, অল্প বয়সী হাসি খুশি মেয়ে। কিন্তু আমার স্ত্রী খুঁটিয়ে খুঁটিয়ে ওকে প্রশ্ন করতে লাগলেন, সম্পর্ক কয়দিনের, কীভাবে পরিচয়, ইত্যাদি ইত্যাদি। খাবার টেবিলে মেঘা চাউমিন শৈশবে প্লেটে সার্ভ করতেই রেবু বলে উঠল, ও মা, তোমাদের 2 বছরের পরিচয়, কিন্তু এ জানো না ওর চিংড়ি মাছ অ্যালার্জি। মেয়েটা সত্যি লজ্জা পেল। আমি পরিস্থিতি সামাল দেবার জন্য বললাম, ছোটো ছোটো চিংড়ি মাছ অবধি দেখতে পাইনি, তাই না? মেঘা ঘাড় নেড়ে সম্মতি জানালো। মেয়েটা ঘণ্টাখানেক পর বিদায় নিতেই রেবু ঘাড় বাঁকিয়ে বসলো, এই মেয়ের সাথে ছেলের বিয়ে দেবে না। কেন দেবে না? এই মেয়ে শৈশবের পছন্দ অপছন্দ কিছুই জানে না। নীল রঙের কামিজ পরে চলে এসেছে, ও জানে না নীল রং শৈশবের কতটা অপছন্দ। প্রিয়তমাকে সব রঙেই দেখতে পছন্দ করে রেবু। আমারও লাল রং ভালো লাগতো না। বিয়ের দিন তোমাকে লাল বেনারসি দেখে মনে হচ্ছিল আকাশ থেকে পড়ে নেমে এসেছে। রেবু লজ্জা পেয়ে বলল, ধুর, তোমার যত সব বুড়ো বয়সে ভীমরতি। এখনকার মতো রেবুকে সামাল দেওয়া গেলেও ভবিষ্যতে ওই মেয়েটাকে কতটা গ্রহণ করতে পারবে জানি না। রেবু নিমরাজি ছিল, তবু ওকে নিয়ে জোর করে চললাম ঝিনাইদহে। উদ্দেশ্য মেঘার বাবা মায়ের সাথে পরিচিত হওয়া। মেঘারা 3 বোন ও সবার ছোট। বড় 2 বোন জামাইসহ উপস্থিত ছিল। ওদের পরিবারে সবচেয়ে ভালো লাগলো ওর বাবা নিয়ামত সাহেবকে। ভদ্রলোক 2 বছর পর অবসর নেবেন, রিটায়ারমেন্টের আগে। ছোট কন্যাকে সুপাত্রস্থ করতে পারলে তার চিন্তা নেই। বুড়ো বুড়ি শেষ কটা দিন গ্রামে গিয়ে পার করতে চান। নিজেদের বসত ভিটার পাশে এক ফালি উঠান আর পুকুর ঘাট ওনাকে স্বপ্নের মতো টানছে। বুঝলা, সারা জীবন সরকারি চাকরি দেবার কল্যাণে বাংলাদেশে আনাচে কানাচে ঘোরা হলেও তার মন পড়ে আছে পিতৃপুরুষের ভিটায়। নিপাট ভদ্রলোক। একমাত্র এই লোকটার কথার জাদুতে রেবু বিয়েতে সম্মতি জানালো। মেঘাকে পছন্দ করতে না পারলেও আশ্চর্যজনকভাবে মেঘার পরিবারের প্রশংসার ফুলঝড়ি শুনতে পেলাম স্ত্রীর মুখে। এটা অনেকটা অসম্ভব ব্যাপার, কেননা রেবু সহজে কারো প্রশংসা করে না। বিয়ের আয়োজন শুরু হলো। রেবু গিয়ে খুব পছন্দ করে এঙ্গেজমেন্টের আংটি কিনে আনলো, বেশ ভারী আংটি। স্বর্ণের বাজার দর আকাশ। তবুও একমাত্র ছেলের বিয়েতে কর্পণ্য করলো না। আংটিটি ঘুরিয়ে ফিরে শৈশব দেখলো, তারপর বলল, আংটিটি সুন্দর, কিন্তু তুমি এটা পাল্টে ডায়মন্ডের রিং নিয়ে আসো। রেবু জিজ্ঞেস করলো, কেন? শৈশব বলল, মেঘার খুব ডায়মন্ডের রিং পছন্দ, ছোটো থেকেই হোক সমস্যা নাই, ছোটো হোক সমস্যা নাই, ডায়মন্ডের হলেই হবে। ডায়মন্ডের কোনো ফিউচার ভ্যালু আছে নাকি? সেদিন টিভিতে দেখলাম একজন নামকরা কোম্পানির সব ডায়মন্ডই নকল। প্লিজ মা, ওর একটা রিকোয়েস্ট রাখো।
বিয়ে তো জীবনে একবারই করছি। মেঘার একটা রিকোয়েস্ট রাখতে গিয়ে দেখলাম একটার পর একটা অনুরোধ নামের বিপত্তি আসতে লাগলো। হবু বৌমা আর ছেলে নিয়ে প্ল্যান করছে, অনুষ্ঠান হবে 4 দিনের। মেহেদি, হলুদ, বিয়ে, রিসেপশন। আমার ছেলে সদ্য চাকরিতে জয়েন করেছে, বেতন পায় 24,000, আর বউয়ের 2 হাত মেহেদি রাঙাতেই মেকআপ আর্টিস্ট পেমেন্ট নেবে 15,000। একমাত্র ছেলের বিয়েতে কল্পনা করব না, কিন্তু তাই বলে স্রেফ ফটোগ্রাফি আর ভিডিও বানাতে চাইছে 30,000 টাকা। টাকা কি গাছে ধরে নাকি? আক্কেল গরম হলো তখন, যখন হবু পুত্রবধূ 50,000 টাকা লেহেঙ্গা পছন্দ করে বসে থাকলো। একদিন মাত্র যেই পোশাক পরা হবে তার জন্য এতগুলো টাকা নষ্ট? শুধু একদিনের জন্য তো নয়, 4 দিনে 4 রকমের সাজ পোশাক। সাথে বরের জন্য চাই ম্যাচিং পাঞ্জাবি, শেরওয়ানি, কমপ্লিট স্যুট। হিসেব করে দেখলাম বর কনের পোশাকের পেছনেই বাজেট রাখতে হবে 1.5 লাখ। বেগার এতগুলো টাকা খরচ করতে বুকের ভেতরটা কেমন ব্যথা হতে লাগলো। ছোটোখাটো ব্যবসা করি, বাড়ি তৈরি করে আর ছেলেকে দাঁড়া করাতে গিয়ে সঞ্চয় বলতে আর তেমন কিছু নেই। বিয়ে উপলক্ষে বড় অঙ্কের টাকা ধার করতে হবে, কিভাবে শোধ করবো জানি না, তবে আল্লাহর কাছে একটাই চাও, ছেলেটা যেন সুখে থাকে। একটা সময় বিয়ে ছিল দুটি পরিবারের মিলন, আত্মার মিলন, আবদ্ধ হওয়া। কিন্তু আমার ছেলে নিজের বিয়ে উপলক্ষে এতটাই এক্সাইটেড যে বাবা মাকেও ভুলে যেতে বসলো। প্রি ওয়েডিং শ্যুট করতে চলে গেল গাজীপুরে, সন্ধ্যায় ফিরে আসলো মন খারাপ করে। সারাদিন বৃষ্টি হয়, ভিডিওগ্রাফি মনের মতো হয় নাই। রেবু রেগে গজগজ করছে, কেমন ছেলের বউ ঘরে আনছো বুঝি না বাবু। পাথরের গহনার সেট কিনেছে 22,000 টাকা দিয়ে। এত ঘটা করে বিয়ের অনুষ্ঠান না করে 5 ভরি গোল্ড কিনলেও ভবিষ্যতে কাজে লাগতো। খরচ আমার একার হচ্ছে না, মেয়ের বাবারও অবস্থা কাহিল। বড় 2 বোনের বিয়েতে 1000 মানুষের আয়োজন ছিল, ছোট মেয়ের বিয়েতে কম হলে মান থাকে না। সময়ের সাথে রুচি পাল্টেছে, বিয়েতে নর্মাল পোলাও রোস্ট করলেও চলবে না, কাচ্চি বিরিয়ানি সাথে টিকিয়া কাবাব, শাহী রোস্ট। নিয়ামত সাহেবকে কল দিয়ে বললাম, ভাই আপনি মাথার উপর চাপ নিয়েন না, আমি বুড়ো মানুষ, পোলাওয়ের সাথে 1 পিস দই হলেই খাওয়া হয়ে যায়। কাচ্চি ফাচ্চি বড়লোকি খাওয়াবার গরিবের পেটেও সইবে না। কী যে বলেন না ভাই সাহেব, জামাই আমার একটা আবদার করেছে, ঢাকা থেকে ওর বন্ধু বান্ধব কলিগরা বরযাত্রীতে আসছে, তাদের জন্য একবেলা খানাপিনার আয়োজন করব না, এর খুব বেশি নাকি? বুঝলাম শৈশবে কম যায় না, একসময় মেয়ের বাবা পিষ্ট হতো যৌতুকের ঘানি টেনে, আর এই যুগে ছেলে আর মেয়ের বাবা দুজনে পিষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ার লোক দেখানোর বিয়ের অনুষ্ঠানে। স্রেফ ফেসবুকে কিছু ছবি আপলোড আর বন্ধু বান্ধবের কাছে নিজেদের স্ট্যাটাস প্রমাণ করার জন্য এত বড় আয়োজন। রেবুর কাছে আক্ষেপ নিয়ে বললাম, আমরা আমাদের সন্তানকে মানুষ করতে পারিনি। যেসব ছেলে পেলে বাবা মায়ের কায়িক পরিশ্রমের টাকা স্রেফ লোক দেখানো কালচার দেখাতে গিয়ে উড়ে দেয়, আমি তাদের শিক্ষাকে কুশিক্ষা বলবো। আম্বানি মার্কা বিয়ের খরচ করা অধিকাংশ পরিবারের ধরাছোঁয়ার বাইরে। আম্বানি এক বিয়েতে 5,000 কোটি টাকা খরচ করলে সেই বিয়ে উপলক্ষে 10,000 কোটি টাকা আয়ের ব্যবসায়িক বুদ্ধি রাখে। মধ্যবিত্ত বাঙালির বিয়েতে জমে কিছু সস্তা ডিনার সেট আর রাইস কুকার। যাই হোক, লাখ টাকা খরচ করে লোকজন পোলাও কুরমা খায়, তাদের কাছে উপহার আশাটা করাটা এক ধরনের শ্রেষ্ঠমি। আমার টাকা নাই, বাস আমি খুরমা খাইয়ে ছেলের বিয়ে দেব। বড় জোর নিকটাত্মীয়দের বাড়িতে ডেকে একবেলা ডাল ভাতের আয়োজন করব। কিন্তু নিতান্ত অর্ধপরিচিত মানুষকে বিয়ের উপলক্ষে জড়ো করে বিরাট কমিউনিটি সেন্টারে আলোকসজ্জা করে টাকা শ্রদ্ধা করার মানে কোনো হয় না। একজন মধ্যবিত্ত লাখ টাকা জোগাতে বছরের পর বছর মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে লাখ 10 টাকা খরচ করাকে বোকামি ছাড়া আর কিছুই বলা চলে না। যথারীতি মেহেদি, গায়ে হলুদ আর ব্যাচেলর নাইট উদযাপনের পর বিয়ে সম্পন্ন হলো। যে মেয়েটা ব্র্যান্ডের লেহেঙ্গা ছাড়া বিয়ের পিড়িতে বসতেই চাইছিল না, সেই মেয়েটা নিজের অধিকার ফলানোর ব্যাপারে খুব কাঁচা। দেনমোহর ধার্য করা হলো 5 লাখ। নগদ কোনো টাকা বা সোনার গহনা দিয়েও কিছু উসুল করা হলো না, তাতে কি? মেকআপ ব্যস্ত বিয়ের ফটো সেশনে নানান অঙ্গভঙ্গি করে ক্যামেরাম্যানের সামনে ছবি তুলে যাচ্ছে। গত 4 দিনের অনুষ্ঠানে সম্ভবত 1000 ছবি তোলা হয়ে গিয়েছে। এত আর্টিফিশিয়াল ছবি কি অ্যালবামে বন্দী হয়, নাকি রয়ে যায় ফোনের মেমোরি কার্ডে বছরের পর বছর ধরে? ওরাই ভালো জানে। বিয়ের পর নবদম্পতি যেখানে চোরের পাখির মতো সারাদিন কিচিরমিচি করে ঘুরে বেড়ানোর কথা, সেখানে ওদের রাতদিন ঝগড়া চলছে। শৈশব কথা দিয়েছিল ওকে নেপাল হানিমুনে নিয়ে যাবে, বিয়েতে প্রচুর টাকা খরচ করে অবস্থা করুন। কক্সবাজার যাবার পয়সাও নাই। ছেলে যেন এবার কিছুটা লজ্জা নিয়েই আমার কাছে হাত পাতল। আমি বললাম, দেখ বাবা, তোকে পড়াশোনা করাইছি, বিয়ে করেছিস, এখন আমার দায়িত্ব শেষ। আমাদের বুড়ো বুড়োকে তোর না দেখলেও চলবে, কিন্তু তোর বউয়ের দায়িত্ব একান্তই তোর।
সন্তানদের আদর্শ লিপি নামাতা মুখস্থ করানোর আগে যে সংসারের দৈনন্দিন কাজগুলো শেখানো উচিত তা ওদের বিয়ের পর হারে টের পাচ্ছিলাম। মশারি টাঙানো নিয়ে দুজনের রোজ ঝগড়া চলে। বৌমা 1 কাপ চা বানিয়ে আনলে শৈশবের পছন্দ হচ্ছে না। এটা কি বানিয়ে আনছো? চিনি দিয়ে গোলানো শরবত? নিজে করে খাও না। না, আমার ছেলেরও 1 কাপ চা বানানোর মুরাদ নাই। মানুষ জন্ম থেকে কিছু শিখে আসে না। দুঃখজনকভাবে আমার ছেলে এবং ছেলের বউ দুজনে খাবারের রুচি, চেহারা এবং মানসিক অবস্থা যোজন গুণ ব্যবধানে থাকলেও একটা ব্যাপারে দুজনের বেজায় মিল। দুজনে কেউই মানিয়ে নিতে পারে না এবং নতুন কিছু শেখারও আগ্রহ নাই। মেঘা বেলা 10টা অবধি ঘুমায়, উঠে 1 কাপ চা হাতে নিয়ে ফোনে স্ক্রলিং করতে থাকে। আর শৈশবের তো রোজই অফিসে যেতে দেরি হয়। এমন করলে ওর চাকরিটা থাকবে কি না কে জানে। এক রাতে ওদের ঘর হতে তর্কের আওয়াজ ভেসে আসছে। আমরা বুড়ো বুড়ি চুপচাপ নিজেদের ঘরে দরজাইটে বসেছিলাম। রেবু বলল, হলো তো তোমার বিশ্বাস? ওরা একে অপরের জন্য পারফেক্ট না। দুজন না চাইতেই দুনিয়া পেয়ে গেছে, তো তাই জানে না একটা সম্পর্ক টিকিয়ে রাখতে স্ট্রাগল করতে হয়। তখন ওদের কথায় রাজি হয়ে ঘন্টা করে বিয়ে না দিলে আজকের এই দিন দেখতে হতো না। তাহলে আমি কি করতাম বলো? ফাঁসাই লাথি দিয়ে ছেলেকে ঘর থেকে বের করে দেওয়া উচিত ছিল। চাকরি পেয়েছিস, এখন নিজে বাড়ি গাড়ি করে টাকা জমিয়ে বিয়ে কর। বাপের মাথায় কাঁঠাল ভেঙে বউয়ের জন্য লাখ টাকা লেহেঙ্গা কিনতে সবাই পারে। নিজের টাকা একটা বিয়ে করতে হলে বসতো ঠেলা, কত ধানে কত চাল। ফেসবুকে ওদের বিয়ের ছবি ভিডিও ভাইরাল হয়েছে। ওদের ছবি ভিডিওর কমেন্ট বক্সে চমৎকার সব শুভকামনা, বেস্ট কাপল অফ দ্য ইয়ার। অবশেষে ভাইয়া আপুর প্রেম পরিণতি পেল। কে বলবে হাস্যজ্জ্বল চেহারার কপুত কাপুতির ছবিগুলো সেলফ অভিনয় ছিল। ঋণের টাকা প্রতি মাসে একটু একটু করে শোধ করি আর আল্লাহর কাছে প্রার্থনা করি ওদের বিয়েটা যেন এ যাত্রায় বেঁচে যায়। জানি না সৃষ্টিকর্তা এই পাপী বান্দার মনোজাতে সাড়া দিবেন কিনা, তবু সন্তানের জন্য বাবা মায়ের প্রার্থনা চিরকালই মঙ্গলময়। 2 বছর পর আমি এবং নিয়ামত সাহেব কোর্টের বারান্দায় বসে আছি। আজ শৈশব এবং মেঘার ফাইনাল ডিভোর্স হবে। মেঘা 1 বছর ধরে বাপের বাড়িতে ও শৈশবের চেহারা পর্যন্ত দেখতে চায় না। নিয়ামত সাহেব বললেন, ভাই সাহেব, আমি আমার মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, বিয়ে ব্যাপারটা ছেলেখেলা নয়, কিন্তু মেয়েটা এতই বেয়াদব, বাবার কথা শুনো না। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি জানি মেঘাকে আপনারা যত্নের ত্রুটি করেন নাই। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, সব দোষ আমার কপালের ভাই। ছেলেটাকে প্রকৃত শিক্ষা দিতে পারি নাই, তাই ও মেয়েদের সম্মান করতে জানে না। দুজন সর্বশান্ত বুড়ো কোর্টের বারান্দার হাতল ভাঙ্গা চেয়ারে নীরবে বসে রইলাম। ভেতরে তালাকের প্রক্রিয়া চলছে। ব্যাংকে এখনও আমার 2 লাখ টাকা ঋণ, আরও দিনমোহর পরিশোধে আরও 5 লাখ টাকা যুক্ত হলো। নিয়ামত মেয়ের বিয়েতে পেনশনের অধিকাংশ টাকা খরচ করে নিঃস্ব হয়েছেন। মেয়ের চিন্তায় গত 1 বছরে 2 বার হার্ট অ্যাটাক করেছেন। ডিভোর্সি মেয়েকে নিয়ে সমাজের কাছে কি বলবেন তা নিয়ে আরও দ্বিগুণ চিন্তা হলো। বহু বছর আগে একটা কবিতায় পড়েছিলাম, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সন্তানকে দুধে ভাতে খাওয়ানোর আগে কি উপায়ে গরু থেকে দুধ পাওয়া যায়, ধান থেকে ভাত হয় তা শেখানো জরুরি। নয়তো দুধ ভাত খেয়ে থালায় লাথি মারতে দুবার ভাববে না। কেননা না চাইতেই যা পাওয়া যায় তা চিরকালই মূল্যহীন, যেমন মূল্যহীন ওদের কাছে বাবা মায়ের অকৃত্রিম ভালোবাসা। গল্পকথনে আমি জাহিদ আল মাহমুদ। আজকের গল্পটি আমাদের এখানেই শেষ। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।